ভালো করেছো জেদ করে নেমে। কেন? কেন এমন কেন মনে হলো আপনার? কারণ নেই, মনে হলো তাই বললাম। বেশ সুন্দর গ্রাম, হয়তো কিছু একটা মিসিং ছিল। পা দুটো মাটিতে পড়ায় 16 আনা পূর্ণ হলো। মোনাকে বিস্মিত রেখে এগিয়ে গেল গাড়ির কাছে। সবাইকে গাড়িতে ওঠার তাড়া দিল। ইমরানের বলা বাক্যগুলো মোনার মর্ম স্পর্শ করল। হাওয়ার তেজ বালু। গাড়ির ফ্রন্ট সিটে বসে মোনার মুখোপয়ে উজ্জ্বল চিত্র দেখে কিঞ্চিত হাসল। লাফিয়ে লাফিয়ে জুতো হাতে মোনা গাড়িতে চেপে বসল। কেমন হলো যে মেয়েটা এত আহ্লাদিত? তামান্নাদের গ্রামের বাইরে থেকে দেখলেই মন জুড়িয়ে যায়। শীতল পরিবেশ, ছায়া ঘেরা বাড়ি। বংশের প্রথম মেয়ে হওয়াতে সকলের ইচ্ছে ছিল গ্রামের বাড়িতে করবে অনুষ্ঠান। গাজীপুরের গ্রাম এই মেহেরপুর। বাড়ির উঠোনে প্যান্ডেল করেছে। একপাশে গাড়ি পার্ক করেছে ড্রাইভার। সাদাবদের গাড়ি এখনো আসেনি। হঠাৎ শান্ত হলো মোনা। মুড সুইং বলতে একটা শব্দ আছে, আপাতত সেটা পার্সোনালিটি সুইং এবং হস্তান্তর হয়েছে। কারোর সাথে অযাচিত আলাপে যায়নি, কথা বলে কারোর মাথা ধরিয়ে দেয়নি। বাবা মামা নেমে পড়লে নিজেও নেমে পড়ে। মিনহাজ এগিয়ে যায় তামান্নার বাবাকে দেখে। ইমরানের ফোন আসে। একপাশে ছায়ে গিয়ে কথা বলছে। নয়ন ইমরানের পাশে দাঁড়ায়। কথা শেষে ইমরান ঘুরতে নয়নকে দেখে মৃদু হাসল। নয়নের হাসি নেই। গম্ভীর স্বরে প্রশ্ন করল, আমি যা সন্দেহ করছি এমন কিছু কি ঘটেছে বা ঘটার সম্ভাবনা আছে? ইমরান ভুরকুচকে ভাবছে নয়নের ইঙ্গিত কোন দিকে। নয়ন ঘুরে মোনার দিকে তাকালো। চোখ দিয়ে বোঝালো মোনার ব্যাপারে প্রশ্ন করছে। মোনা হাতে ফোন নিয়ে অপেক্ষা করছে বাকিদের। নয়নকে জানিয়েছে বাকিরা এলেই ঢুকবে। ইমরান ধান ক্ষেতের দিকে ফিরে নিলিপ্ত ভঙ্গিতে বলল, নিশ্চিত নই আমি, ধারণা ভুলও হতে পারে। আমি তো নিশ্চিত। তড়াক করে বন্ধুর দিকে ফিরল ইমরান। নয়ন চোখ বুজে বলল, মিনহাজ ভাই জানলে ব্যাপারটা বাড়াবাড়ি পর্যায়ে চলে যাবে। মোনার আচরণে অস্বাভাবিকতার আলাপ পাচ্ছি। সম্পর্কে ফাটলে ধরবে আমাদের। ইমরান মাথা নাড়ছে, আশ্বাস দিয়ে বলল, আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা থাকবে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটার আগেই সামলে নেয়ার। ইমরানের চোখ নিবদ্ধ ধান খেতে, অনুভূতিহীন কথা। নয়ন জানে ইমরান নিজেও এসব ভাবছে না। বন্ধুকে অহেতুক লজ্জা দিতে চায়নি। আচমকা নয়ন খানিকটা হেসে মজার ছলে বলল, একটা কথা বলি? ইমরান না তাকিয়ে সম্মতি দিল। আমি কিন্তু ব্যাপারটা এনজয় করছি। যদিও কল্পকাহিনী, কিন্তু ভাগ্নিটা বড় হলে ওয়াদা আমি তোর বউ বানাতাম, কিন্তু বেশি পুচকি। যদিও তুই অলওয়েজ হ্যান্ডসাম, আই লাইক মি, কিন্তু মোনার বয়সের উপর বিশ্বাস নেই। আজকে একজনকে ভালো লাগলো, আগামীকাল অন্য কিছুতে মন দিলে। তাই আমি এসবে সায় দিতে অনিচ্ছুক। ইমরান সজোরে ধমক দিল, বেয়াদব, চুপ করবি তুই নাকি দিব নাকি? অসামঞ্জস্যপূর্ণ কথাবার্তা যত সব। আমার লাইফস্টাইল, ঈশান, এইজ এগুলো দেখিস না, পরবর্তীতে যেন এসব বাজে চিন্তা মাথায় না আসে। তুই কি হিসেবে ওর মামা আমার আজও আমার মাথায় আসে না। অন্য কোনো মামা হলে এখানে তুলকালাম লেগে যেত। নয়ন ঠোঁট বেঁকিয়ে বলে, তাতে কি ভাগ্নি আমার জমিদারের বউ হতে চায়? ঢাকা শহরে জমিদার পাবো কই? জমিদারদের বয়স তো আর কম না। তাই তোকেই মনে প্রাণে জমিদার বানানোর সামান্য প্রচেষ্টা। অবশ্য মন্দ নয়, তবে তুই জমিদার না হলেও ভাব এমন ধরিস মনে হয় যেন জমিদার। হ্যাঁ, তোকে আধুনিক জমিদার বলা যায়। ইমরান ঘুরে হাত মুঠো করে ঘুষি মারার প্রস্তুতি নিবে। তার আগে নয়ন সরে যায় হাসতে হাসতে। পেছনে মোনা দাঁড়িয়ে আছে। নয়ন এবং ইমরান দুজনেই ঘাবড়ে গেল। মেয়েটা কি শুনেছে তাদের কথা? মোনা কথা না বাড়িয়ে মুখের ভঙ্গি স্বাভাবিক রেখেই বলল, চলো না মামা, ভেতরে যাই। ওরা আসছে না তো, এখানে গরম লাগছে আমার। নয়ন মোনার হাত ধরে সামনে এগোলো। ইমরানকে উদ্দেশ্য করে বলল, চল ভিতরে যেয়ে বসি। আসছি আমি, তোরা যা। ভাবনায় নতুন চিন্তা, অকল্যাণকর দুশ্চিন্তা যাকে বলে। ফোনের স্ক্রিন বিপ বিপ করে উঠল। মেসেজ আসলো।
জমিদারের বউ হওয়ার কথাটি ছিল মজার ছলে বলা উক্তি, তবে 21 শতকের জমিদার ইমরান শরীফের উপেক্ষা মেনে নিব না, চ্যালেঞ্জ। মেসেজ পড়ে ঘাড় ঘোরাতে দেখে নয়ন মোনা ভেতরে চলে গিয়েছে। মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে। কি হতে যাচ্ছে ভবিষ্যতের দিনগুলোতে? সাদাবদের গাড়ি পৌঁছে গিয়েছে। গাড়ির হর্ন স্পষ্ট কানে আসছে। দেন হরিৎ খেতে। গাড়ি থেকে সবাই নেমে পড়েছে। ইমরানকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে এলো অনেকেই। তিহান ডাকলো, স্যার। স্বয়ংবিদ ফিরে তাকালো তিহানের দিকে। যাবেন না ভিতরে? মাথা ঝাঁকালো, নিঃশব্দ পা ফেলল ভেতরে। পেছনে বাকিরা আসছে। প্যান্ডেলের ভেতরে ঢুকতে মিনহাজকে দেখছে আলাপচারিতায় ব্যস্ত। তামান্নার ভাই বাবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছে ইমরানের। মলিন হাসিতে পরিচিত হলো। তামান্নাদের দোতলা বাড়ি, গ্রামের উন্নত বাড়িগুলোর মতো। সবাইকে ভেতরে আসতে দেওয়া হলো। বসার ঘরটা পরিপাটি করে সাজানো। নাস্তা পরিবেশন করা হলো। সকলে টুকটাক নিচ্ছে। শরবতের গ্লাসটা নিয়ে আসতেই ইমরানের সামনে ধরল তামান্নার ছোট ভাই। ইমরান মৃদু হেসে বলল, আমি শরবত নিব না, আপনি রেখে দিন, অন্য কিছু টেস্ট করব। তামান্নার ভাই হাসি মুখেই জবাব দিলেন, এনে দিনই আপনারটাতে খেতে পারেন, আমরা তো জানতাম না। মোনাকে দেখিয়ে বলল, আপনি নিষেধ করলো আপনারটাতে চিনি দিতে, তাই এখন বানিয়ে আনলাম। তবদা খেয়ে গেল ইমরান। পাশে নয়ন মোনার সাথে সাথে মাথা নত করে তামান্নার ভাইয়ের জ্ঞাতিকুল উদ্ধার করছে। কী কারণে মোনাকে দেখাতে হলো? নিজ থেকে কি বলা যেত না? এতগুলো মানুষ কি ভাবলো এখন? বাবা মামা কি মনে করবে? এদিকে নয়ন বিষম খেয়ে বসে আছে। কাশিতে শরবত নাকে উঠে গিয়েছে। মিনহাজ ব্যস্তকে স্বাভাবিক করতে। ইমরান টিস্যুর বক্স থেকে টিস্যু এগিয়ে দিয়েছে। নাকে টিস্যু চেপে ধরে নয়ন মোনার দিকে তাকাচ্ছে, পুনরায় ইমরানের দিকে। আনত মাথা মোনার, দৃষ্টি প্রখর ইমরানের। ইগলে নেয় ক্ষিপ্ত তেজি দৃষ্টি। মিনহাজ বলে উঠল, নয়ন, তোর যখন তখন ভীষণ খাওয়ার রোগটা গেল না? স্বাভাবিক অবস্থায় তো এমন হয় না, চারপাশে অস্বাভাবিক। সময়ে তোয়াক্কা না করে মোনা তৎক্ষণাৎ মাথা তুলে মামার দিকে নজর ফেল। ভীতি নিয়ে তাকাতেই দেখল মামা নজর সরিয়ে দুষ্টামি করছে বাকিদের সাথে। ইমরানের দিকে চোখ পড়তে দেখল ঠিক তখনও একইভাবে একই দৃষ্টিতে তাকিয়ে আছে মোনার দিকে। চোখের পাপড়ি অনর, নিষ্পলক চাহনি। কতটা স্থির দৃঢ় এই চাহনি। বুকের ভেতর কেঁপে উঠেছে। মানুষটা চোখ না সরালে তো সকলের সামনে লজ্জায় পড়ে যাবে। মুঠোফোনের কম্পনে আঁকিজোড়া নজর চূড়ত হলো মানুষটার। হাতের ফোনে তাকি শরবতের গ্লাস হাতে নিয়ে উঠে দাঁড়ায়। সবাইকে উদ্দেশ্য করে বলল, এক্সকিউজ মি। এই রুমের বেলকনি খানিকটা দূরে। এখান থেকে কোলাহল কম কানে আসছে। গুরুত্বপূর্ণ একজন বাইরের অর্ডার নিয়ে চিন্তিত ছিল। ম্যানেজার ফোন দিয়েছে প্রোডাক্ট কোয়ান্টিটি অ্যাপ্রুভাল নিয়ে আলোচনা করতে। কথা শেষে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে শরবতের গ্লাসে চুমুক দিল সত্যি চিন্নি। একেবারে পিওর গ্রামের গাছের বাতাবি লেবুর শরবত। বিট লবণের সুবাস নাকে লাগছে। শহরের লেমন থেকে ঢের ভালো। নাকে মৃদু সুবাস ভেসে আসছে। পারফিউমের গন্ধ নয় এটি, তবে পুরুষের নাকে এসেছে তার মানে করা কিছুই হবে। এত দূর থেকে আসা তো কথা নয়, নাকি খুব সামান্য কিছু। শুধু তার নাকেই ধরা পড়ল। পেছন থেকে ঘুরতে ইমরান হতচকিত। এতটা কাছে। ঠিক ইমরানের পেছনটাতে দাঁড়িয়ে আছে মোনা। আচমকা এমন কিছু আশা করেনি। আশপাশটা লক্ষ্য করে দেখল কেউ নেই। দুজনের মাঝে দূরত্ব খুব বড়জোর। দুহাত কিছুটা দূরত্বে সরে এসে কড়া স্বরে প্রশ্ন করল, কি হয়েছে এখানে কেন? এত ভেতরে ভালো লাগছিল না তাই। মানুষের মাঝে ভালো লাগছিল না, এখানে কিভাবে নিস্তব্ধতা ভালো লাগবে? ওখানে ইমরান সাহেব অনুপস্থিত, এখানে উপস্থিত। পরিস্থিতি ভারী হয়ে আসছে। কোথাও গিয়ে স্বস্তি পাচ্ছে না। মনেকে সম্পূর্ণভাবে উপেক্ষা করে বসার ঘরে এসে মিনহাজের পাশে বসলো। মিনহাজ প্রশ্ন করল, আজ তো মনে হয় ফোনের উপরই থাকবি। কোয়ালিটি এপ্রুভ হয়েছে? ইমরান কিঞ্চিত হেসে বলে, হয়েছে, সব ঠিকঠাক, অর্ডার কনফার্ম। যাক আলহামদুলিল্লাহ, তোর ইটালি থেকে আসার সব দিক থেকে সার্থক।
ইন্টারন্যাশনাল ফ্লাইটেও পৌঁছে যাবে আমাদের টিউলিপ। নিজেদের মাঝে কথা চলাচলির এক পর্যায়ে জানানো হলো বর এসেছে। সবাই ছুটল বর বরণের জন্য। রিমি, চৈতি, সাদাপেরা উঠে দাঁড়ে। তামান্নার কাজিনরা এসে জানালো রিমিদের গেট ধরতে। রিমি মোনার হাত ধরে দাঁড় করিয়ে বলল, মোনা চলো। পীরের মাঝে যাওয়াটাও অনুচিত, অথচ মিনহাজ উদাসীন। বসার ঘরে অনেকে আছে। তামান্নার মামাদের সাথে আলোচনায় ব্যস্ত সকলে। রাজনৈতিক আলোচনায় একবার প্রবেশ করলে সে আসর ছেড়ে দেওয়া কঠিন। তামান্নার মামা ইমরানকে প্রশ্ন করল, আপনার কথা বেশ শুনেছি। আপনি তো বুয়েটের বিপি ছিলেন, তাই না? জি। আমার ছেলে এখন বুয়েটে আছে। ছেলেটা বুয়েটে পড়ছে আর্কিটেকচারে, অথচ তার মন পড়ে আছে ব্যবসায়। বিভিন্ন সেমিনারে ছুটে যায়। আমাকে আপনার উদাহরণ বেশ কয়েকবার দিয়েছে। জানতামই না আপনি আমাদের তামান্নার চেয়ারম্যান। পারিবারিক অনুষ্ঠানে কিছুদিন আগেই তামান্না যখন আলোচনায় আপনার নাম নিল সায়ান্ত খুশিতে আটখানা। ছেলেটা এখনো জানে না বোধ হয় আপনি এসেছেন। জানলে ছুটে আসতো। আপনাকে তো আইডল মানে। তামান্নার মামার প্রতিটা কথা মনোযোগ সহকারে শুনলেও কান পেতে আছে মোনার প্রতি উত্তরের অপেক্ষায়। দেখতে পেল মেয়েটা যাওয়ার জন্য পা বাড়িয়েছে। খানিকটা জোর আওয়াজে বলল, বসো তুমি, ভিড়ের মাঝে যাওয়ার প্রয়োজন নেই। সকলের দৃষ্টি মোনাতে আটকালো। মিনহাজও মাথা নেড়ে সায় দিল। নয়ন কিছুটা বুঝতে পেরে ইমরানের সাপোর্টার হিসেবে বলল, মোনা বসো, যেও না, শরীর আরো খারাপ হবে, ওখানে ধাক্কাধাক্কি হবে। কিছুক্ষণ আগে বেলকনিতে পাশ কাটিয়ে যাওয়ার উপেক্ষা ভুলে যায়নি মোনা। নিজের সিদ্ধান্তে অটল সে। ভাবনা অনুযায়ী যাবে না ভেবেছিল গেটের সামনে। নিজের মনও বিরক্তি ভাব পোষণ করেছিল, তবে এখন যাবে। ইমরানকে রাগাতে হলো যাবে। সকলকে উপেক্ষা করে সাদাপের দিকে হাত বাড়িয়ে দিল। সাদাপ অবুঝ মনে হাত ধরে কেলেঙ্কারি হয়ে যাবে। উঠোনের মাঝে এমন ঘটনা ঘটেছে। ঘটনার সূত্রপাত হয়েছে মজার ছলে বলা কথা থেকে। বরপক্ষ কনে পক্ষের মাঝে আলাপচারিতায় এক ছেলে কনে পক্ষের মেয়েকে উদ্দেশ্য করে ধীর গলায় অন্যজনকে বলছিল, সব দিকে সুন্দর, যেমন হাসি তেমন চেহারা, অন্যদিকে ফিগার তো জবরদস্ত, কাটা কাটা ফিগার, সেফট পারফেক্ট। কথাটা তিহানের কানে এসেছে। তিহান ঘুরে জবাব দেওয়ার আগে স্বল্প মেয়াদী রাগের সে মেয়ে ক্ষেপে বলে উঠল, কতটা নিচুহীন এবং ছোট মন মানসিকতার হলে একটা মেয়ের ফিগার নিয়ে কথা বলছে। বরপক্ষ না হলে আপনাকে সবার সামনে কষে চড় দিতাম, অসভ্য বেয়াদব কথাকার। সেই থেকে তর্ক বিতর্ক শুরু। রেহানও সায় দিল। সাদাব তিহান রীতিমতো মারার জন্য এগিয়ে যেতে নয়ন মিনহাজ এগিয়ে গিয়ে ধরল। অন্য কারোর মেয়ের বিয়ের ভাঙ্গার ব্যাপারটা খুবই লজ্জাজনক। এত ঝামেলায় মোনার মাথা নত কেন আসতে গেল? সবার নিষেধ উপেক্ষা না করাই উচিত ছিল। বরের বাবা কিছুটা রাগান্বিত হয়ে কনের বাবাকে বলল, বিআই সাহেব, খুবই লেক্কারজনক ঘটনা। বিয়ে করাতে এসে আপনারা মাইর খাবেন, আমার আত্মীয়দের ব্যাপারটা অপমানে লাগছে আমার। তামান্নার বাবা হাত জোর করে মাপ চাইবে এর আগে ইমরান তামান্নার বাবার দুহাত ধরে ফেলল। তার ধারণা অফিসের কারোর জন্যই এই ঘটনার সৃষ্টি। যেহেতু হট্টগোল সাদাব তিহান শুরু করেছে, অনুরোধের গলায় ইমরান বলল, আমি একটু বলি। নিশ্চুপ তামান্নার বাবা। সম্মতিসূচক মাথা নাড়ল। ইমরান বরের বাবার দিকে ফিরে বলল, আমি যতদূর বুঝতে পেরেছি, অপমানটা একজন মেয়েকে করেছে আপনার আত্মীয়।
আপনার ঘরেও নিশ্চয়ই মেয়ে আছে, নিজের মেয়ে ভেবেই জাস্টিফাই করুন। আমরা আদতেও জানি না ঘটনা কোন মেয়েকে নিয়ে হয়েছে। তিহানের দিকে তাকাতে তিহান জোরে বলল, স্যার এই শুয়োরের বাচ্চা মোনার ফিগার বডি অর্গান শেপ নিয়ে কথা বলেছে, খুব বাজেভাবে বলেছে। নির্বাক হলো। শব্দেরা সায় না দিল, জোরপূর্বক বরের বাবার দিকে তাকিয়ে আছে ইমরান। চোখ বুজে ক্রোধ সংযত করে নয়ন এবং মিনহাজের দিকে তাকালো। দাঁতের সাথে দাঁত লেগেছে, হাত মুষ্টিবদ্ধ। মেয়ের বাবাকে প্রশ্ন করল, আপনি জানতেন ব্যাপারটা? এখনো লোকটার দম্ভ কমেনি, উল্টো বলে উঠল, কি বলেছে না বলেছে তা তো আর দেখি নাই, বিয়ে বাড়িতে এমন হয়। ইমরান মাথা নেড়ে বলল, ওকে এখন কি করতে হবে আপনি বলুন। আমরা চাই না বিয়ে বাড়িতে কোনো কারণে আমাদের জন্য ঝামেলা সৃষ্টি হোক। পেছন থেকে বর এসে সেই ভাইকে ডেকে আনি, সকলের সামনে দাঁড় করে। স্টেজে বসাতে এখানকার ঘটনা বুঝতে কিছুটা সমস্যা হয়েছিল। ঘটনা শুনে আদ্যপ্রান্ত না ভেবে সকলের সামনে কষিয়ে চড় মারে সেই ভাইকে। পরিবেশ উত্তপ্ত। বর অনেকটা চেঁচিয়ে বলে, মাফ চা ওর কাছে। তুই যে মন্তব্য আজ করেছিস তাতে তো আমার বউ, বোন ও নিরাপদ নয়। আব্বু দোষ মেয়েটির নয়, রিফাতের দোষ। ও প্রকৃতপক্ষেই এমন মন্তব্য করেছে। খানিক বাদেই পুরো বাড়ির পরিবেশ স্বাভাবিক হয়ে আসে। তামান্না এখনও পার্লার থেকে এসে পৌঁছায়নি। খবর চলে গিয়েছে ফোনে। নিজ থেকে ফোনে বুঝিয়ে ঘটনা সামাল দিতে অনুরোধ করেছে হবু স্বামীকে। মানুষটা এতটা বুঝবে ভাবতে পারেনি তামান্না। পুরো পরিস্থিতি খুব সুন্দরভাবে স্বাভাবিক করে নিয়েছে। তার জন্য সে চিরকাল কৃতজ্ঞ থাকবে মানুষটার নিকট। ছেলের বাবা মেয়ের বাবা এক টেবিলে বসেছে। মেয়ের বাবা অনুরোধ করলো মিনহাজদের একই টেবিলে বসতে। এক পর্যায়ে ছেলের বাবাও বসার অনুরোধ জানালো। বিয়েবাড়িতে দু একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। আনন্দ উচ্ছ্বাসটা যেন হারিয়ে গেল। পাশের টেবিলে সাদাপরা বসেছে, কারোর মুখে শব্দ নেই। খাবার ইমরানের প্লেটে দিতে যাবে, তখনই ইমরান জানালো সে খাবে না। অকমর্ষাৎ এমন কিছু উপস্থিত কেউই আশা করেনি। সকলে জোর করা সত্ত্বেও ও নাচর বান্দা ইমরান সরাসরি টেবিল ছেড়ে উঠে গেল। মিনাজ ব্যাপারটা বুঝতে পেরে সকলকে বলল, থাক ভাই, জোর করার দরকার নেই। সকাল থেকে প্রেশারে আছে, মাথা ব্যথা করছিল। অন্যদিকে কিছুক্ষণ আগের ঘটনা হয়তো মাথা থেকে বের করতে পারছে না। ছেলের বাবা মন্তব্য করে বসল, আপনি তো ব্যাপারটা ভুলে গিয়ে স্বাভাবিক আছেন। উনি এত সিরিয়াসলি না নিলেই পারেন। মিনাজ হেসে বলে, কিছু মনে করবেন না বেআই সাহেব, আমরা মেয়ের বাবা, চাইলেও অনেক কিছু পারি না, না ভুললেও ভোলার ভান ধরতে হয়। আপনি ছেলের বাবা বলে কিছুক্ষণ আগে অনেক কড়া করে কথা বললেন, অথচ দোষ আপনাদের আত্মীয়ের। মেয়েদের পরিবার দোষ না করেও অনেক কিছু সহ্য করতে হয়। আমি মেয়ের বাবা, তাই আমার রক্ত ঠান্ডা। ইমরান মেয়ের বাবা নয়, রক্ত আমার মতো ঠান্ডা না। তামান্নার ওপর যেন প্রভাব না পড়ে আজ সে শান্ত ছিল। নতুবা যেই ছেলেটি আমার মেয়েকে নিয়ে এমন মন্তব্য করেছে সেই ছেলেটি সুস্থ থাকতো না। থাক, বাদ দিন। মনে তাড়াতাড়ি খেয়ে নাও, আমাদের ফিরতে হবে। চোখ ছলো ছলো মোনার। সব ঝামেলার কাণ্ডারি সে। কেন যে বড়দের কথা অমান্য করে। তখন যদি জেদ না ধরতো এসব হতো না। সুন্দর সন্ধিক্ষণে এমন অসুন্দর ঘটনা ঘটতো না। মানুষটা না খেয়ে থাকবে। মোনা হঠাৎ বাবাকে বলল, বাবা আমি ভেতরে খাই, সাথে ওনার খাবারটা নিয়ে যাই। খেতে খেতে মোনার কথায় নয়ন বেশ অবাক হলো। সন্দেহ পুরোপুরি সত্য। ইমরান সাহেব ফাঙ্কিস্টাইন, গোমরামুখ, কালামানিক এসব ছেড়ে একেবারে উনি সম্বোধনে চলে গেল। মাথায় এলোমেলো সব ভাবনা আসতে আসতেই হঠাৎ মনে হলো বন্ধুর বউ ভাগ্নি হলে ভাগ্নি কি ভাবি হবে? ধ্যাত, কী সব ভাবছে। আপাতত এসব পরে ভাববে। সাথে সাথে মোনার কথাই তাল দিয়ে ধীর গলায় বলল, মিনহাজ ভাই, ইমরান ভাইকে না বললেও মোনাকে না বলবে না, ঠিক খেয়ে নেবে। সকাল থেকে তো মিটিংয়ের জন্য খাইনি। তামান্নাও বাবার কথাই সায় দিলেন। নিজে দাঁড়িয়ে ইমরানের জন্য প্লেটটা সুন্দর করে খাবারে সাজিয়ে দিলেন। মিনহাজ মৃদু হেসে মোনাকে বলল, সরি বলবে, তোমাকে তখন বারণ করেছিল ফিরে না আসতে। মাঝে মাঝে বড়দের কথা শুনতে হয়, ভুল তোমার। মোনা মাথা নেড়ে ভেতরে বসার ঘরে চলে এলো। দূর থেকে দেখা যাচ্ছে ইমরান সোফায় বসে ফোনে কি যেন করছে।
মোনার পেছন পেছন খাবার পরিবেশনকারী দুজন ছেলে এসেছে খাবার নিয়ে। বসার ঘরে সেন্টার টেবিলে খাবার রাখলো। ইমরান ভুল কুচকে মোনার দিকে তাকিয়ে আছে। ছেলে দুটো চলে যেতেই মোনা মুখ চালিয়ে বলল, ক্ষুধা পেয়েছে, তাড়াতাড়ি শুরু করুন। কি খাবার? আমি খাবো না। খাইয়ে দিই? এক চর দিব। বেয়াদব মেয়ে, বাড়াবাড়ি পেয়েছো। সব কিছুতে তোমার এসব হেয়ালিপনা যথেষ্ট অসন্তোষজনক। কি শুরু করেছো এসব? সবটুকু রাগ উগড়ে দিয়েছে। মোনার মন খারাপ হয়নি, বরং মুচকি হেসে মোনা গেয়ে উঠল, না জানি কি মন্ত্র পড়ে জাদু করিল সোনা বন্দে, ও সোনা বন্দে আমারে দিওয়ানা বানাইলো। স্তব্ধ ইমরান। এ মেয়ে রাগ করেনি, উল্টো হাসছে। মোনা হাসতে হাসতে বলল, গল্প পড়তে ভীষণ ভালোবাসি আমি। শরৎচন্দ্রের চরম ভক্ত বলা চলে। আমার প্রিয় উপন্যাস পরিণীতা, ললিতার পাগলামি, দুষ্টুমি, হেয়ালি সবই শেখরের পছন্দের ছিল। শেখর গিরিন বাবুর কথা যখন জানলেন, ললিতার সাথে তার আচরণের ধরনও বেশ পরিবর্তন হলো। আজ আমার নিজেকে ললিতা মনে হয়েছে। আপনাকে শেখর আর সাদাফ ভাইয়াকে গিরিনবাবু সাদাফ ভাইয়া সুন্দর লেগেছে বলাতে আপনি বললেন এত সাজলাম কেন, বিয়েটা কি আমার? এরপর বরপক্ষের ছেলেটার করা মন্তব্যেও বেশ রেগে আছেন। এতটাও কি অবুঝ আমি ইমরান সাহেব? ললিতা যদি শেখরের ভাগ্যে থাকে তবে মনের কি দোষ? অবাকে চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে ইমরান। আগের মতো একই মুখভঙ্গি, প্রতিক্রিয়া দেখায়নি। তৎক্ষণাৎ উত্তর দিল, শরৎচন্দ্র পছন্দ, তাই না? দেবদাস ভেবেছিল পার্বতী তাকে ছাড়া মরে যাবে, কিন্তু পার্বতীর জ্বরটুকু এলো না। এখন কেউ যদি ভেবে থাকে তার জন্য আমার মনে অনুভূতি বিরাজ করছে, সেটা তার ভ্রম ব্যতীত কিছুই নয়। তাকে সাদাফ কেন, কোনো দেশের রাজপুত্র এসে তুলে নিয়ে গেলেও ইমরানের কিচ্ছু এসে যাবে না। অন্যদিকে কোনো ছেলে কোনো মেয়ের দেহ নিয়ে বাজে মন্তব্য করলে সেখানে সুপুরুষ রাগ করাটা বেশ স্বাভাবিক। আমার মতো বাকিরাও করেছে, এত আদিক্ষেতার প্রয়োজন নেই তো। শক্ত বাক্যগুলো শুনে ঢোক গেল মোনা। চোখ দুটো জ্বলে উঠল, গাল ভিজে গেল। কথার বানে বুঝি এভাবে আঘাত করা যায়? হয়তো যায়, নতুবা বুকের ভেতরটা এভাবে যন্ত্রণা পাচ্ছে কেন? বারান্দায় বসে মিন্নিকে শোনাচ্ছে বিয়েবাড়ির গল্প। ফোনে পাঠানো হয়েছে সাদাফের ক্যামেরায় ওঠানো বিয়েবাড়ির কিছু ছবি। মিন্নির সাথে একাকী কথা বলতে বলতে ল্যাপটপে ছবিগুলো দেখছে। এমন সময় একটি ছবি সামনে এলো, বাবা মামাদের গোল টেবিলের আলোচনায়। বিয়েবাড়ির ছবিতে সকলের ছবি জৌলুস থাকে, এটিও তেমন একটি। ছবিতে খান পরিবারের কালামানিক জ্বলজ্বল করছে। মোনা ভেবে পায় না কি করে এই মানুষটাতে প্রলুব্ধ হলো। অপসাদা সুটে যেন ফুটে উঠেছে চেহারার মাধুর্য। এরই মাঝে মুখের হাসিটা অমায়িক কিছুটা জম করে মোনা লক্ষ্য করল। কপালের ডান পাশটাতে সরু কাটা দাগ। একবার মনে হলো ছবি তোলার সময় হয়তো ক্রেক পড়েছে, পরে মনে হলো না, আসলেই হয়তো আছে। দাগের জন্য যদি কাউকে বেশি সুদর্শন মনে হয় তবে নিশ্চিতভাবে এই মানুষটার উপস্থিতি আবশ্যক। সুন্দর দাগ, কিসের দাগ? কোনো আঘাতের? পরবর্তীতে দেখা হলে প্রশ্ন করতে ভুলবে না মোনা। ছবিগুলো নতুন ফোল্ডারে সংরক্ষণ করে রেখে ল্যাপটপ বন্ধ করে কামরায় ফিরে এলো। খাটে বসতেই মায়া কামরায় প্রবেশ করলো। মোনার হাতে ফোন দিয়ে কাজে চলে গেল। সাদাব ভিডিও কল দিয়েছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। ছবি সবগুলো পেয়েছো না? হ্যাঁ, কিন্তু ভিডিওটা দেননি তো। ওটা এডিট শেষ করে পাঠাচ্ছি। তিহান সাদাব থেকে ফোন কেড়ে নিয়ে বলল, মোনা একটা নিউজ শুনবা? তিহান হাসছে। হাসির কারণে কথা স্পষ্ট বলতে পারছে না। তিহানের হাসি দেখে মোনা মৃদু হেসে বলল, এমন করছেন কেন ভাইয়া, কি হয়েছে? তিহান ক্যামেরাটা তামান্নার দিকে ধরল। বেচারি মুখ লটকে বসে আছে। মুখ দেখে মনে হচ্ছে ভীষণ ক্লান্ত। অফিসের বাইরে ক্যান্টিনে সবাই সমবেত হয়েছে বলে সুযোগ পেয়েছে কল করার। অফিস টাইমে তো কখনো এভাবে কথা বলে না। কৌতূহলের জোরে মোনা প্রশ্ন করলো, তামান্না আপুর কি হয়েছে? রিমি হাসতে হাসতে বলে, ওর বাসা ভর্তি গেস্ট। বেচারি ভেবেছিল হানিমুন যাবে, ছুটিও নিয়েছিল অফিস থেকে, কিন্তু গেস্টের জন্য আর যেতে পারলো না। রাত দিন সেবা শুশ্রূষা
করতে করতে বেচারির নাজেহাল। তাও গেস্ট হচ্ছে ওই যে রিফাত ছেলেটার পরিবার। মোনার মন খারাপ হলো খুব। এই ছেলেটার জন্য সেদিন সব ঝামেলা হয়েছে। আরেকবার সামনে পেলে কি যে করবে। অনেকটা ক্রোধ নিয়ে বলে উঠল, ওই বেয়াদ্দব ছেলেটাকে আর একবার সামনে পেলে থাপড়ে চেহারা বদলে দিব। তিহান হাসতে হাসতে বলে, তার প্রয়োজন নেই রে মনা, বেচারা হাসপাতালের বেডে। কে যেন এমন কেলান কেলাইছে থোবরার শেপ বদলে গেছে। কথা বলতে পারে না, খাইতে পারে না, স্যালাইন দিয়া গিলাইতাছে। মোনা হা করে তাকিয়ে আছে, মুখে চাপা হাসি দিয়ে। একদম আল্লাহ বিচার করেছে। আমি দোয়া করেছিলাম মন থেকে, আল্লাহ যা করেন একদম সঠিক করেন। কিন্তু আমার মায়া হচ্ছে তামান্না আপুর জন্য। এই ছেলে যেখানে যায় অশান্তি করে। আহারে আপু যেতেও পারলো না। আচ্ছা গেস্টরা গেলেও যে আপু না এতক্ষণে মুখ খুলে বলে, কি আর করার, পরেই যাব। আত্মীয় স্বজনদের তো আর না করা যায় না, বিপদে পড়ে এসেছে। কথা শেষ করে মোনা খুশি মনে একটা নাচ দিয়ে গুনগুনিয়ে গান গেয়ে উঠল। মনটা ভালো হয়ে গেল। কোচিং আজ বন্ধ। বাসায় পড়াশোনা করবে। বিছানায় পড়ার বোধ অভ্যাসটা ফুপি এত বকা দেওয়ার পরও যায়নি। আজ ক্যালকুলাসের সবগুলো সূত্র শেষ করা বাঞ্ছনীয়। দুদিন পর পরীক্ষা। কি যে লিখবে তার নেই কোনো চিন্তা, অথচ নিজেকে মগ্ন রেখেছে আকাশকুসুম ভাবনায়। আকাশকুসুম ভাবনা থেকে মাথায় এলো বিয়েবাড়ির খাবারের সময়ের কথা। মানুষটার তীব্র ক্রোধ সেদিনকেও ভাঙতে পায়নি, মোনা নিজেও না। এত জোর করার পরও একটি দানও মুখে তোলেনি সে বাড়ির। উল্টো তাকে জানোই তা বলে অপমান করেছিল। না খেয়ে ফিরে এসেছিল ঢাকা। বেশ কিছুদিন হলো আর দেখা হয়নি। আবার মাথাচাড়া দিয়েছে উদ্ভট ভাবনাগুলো। বইটা বন্ধ করে মোনা উঠে বসলো। আলমারি খুলে জিন্স কুর্তি বের করে পোশাক বদলে নিল। চুলে খোপা করে মাথায় ওড়না প্যাঁচালো। নিজেকে আয়নায় বেশ কয়েকবার দেখে আবিষ্কার করলো মাথায় ওড়না দিলে মোনাকে বেশ লাগে। স্নিগ্ধ মার্জিত। গত মাসে দোয়েল চত্বর থেকে কেনা পাটের সাইড ব্যাগটাতে ক্যালকুলাসের নোট, ম্যাথ বই, খাতা এবং কলম নিয়ে রওনা হলো কাঙ্ক্ষিত গন্তব্যে। হাতে ডেইরি মিল্ক নিয়ে বের হতেই মায়া আটকালো। রাস্তায় এভাবে খেতে খেতে যাস না মুনিয়া। তোমাদের মতো তো গান বাজানোর ফোন নেই যে গান শুনতে শুনতে যাব। ফুফি তুমিও খেমতি বুড়ির মতো আচরণ করছো। মায়া হেসে বলল, ঠিক আছে সাবধানে যা, যে ফোন দিস। মাথা নেড়ে বেরিয়ে গেল। রিকশায় চড়ে বসলো। আপন মনে ডেইরি মিল্ক খাচ্ছে। এদিকে রিকশাওয়ালা গল্প জুড়ে দিয়েছে তার 7 নাম্বার বইয়ের ডেলিভারি হওয়ার কেচ্ছা নিয়ে। 7 বউকেই ভালোবাসে। 7 বউয়ের ঘরে 13টা বাচ্চা। সে আবার পরিবার পরিকল্পনা মেনে চলে। 2টি সন্তানের বেশি নয়, একটি হলেই ভালো হয়। তাই প্রতিটি বইয়ের ঘরে 2টো করে সন্তান। 7 নাম্বার বইয়ের 2 নাম্বার বাচ্চা 7 নাম্বার বইয়ের 2 নাম্বার সন্তান হলে 16 কলা পূর্ণ। কান দুটো ঝাঁঝা করে দিল। গন্তব্যে পৌঁছে মোনা ভাড়া মিটিয়ে দিতেই আরও 10 টাকা বেশি চাইল। মোনা ভুল কুচকে প্রশ্ন করল, কেন বেশি দেব? আসলে বউয়ের ডেলিভারি তো অনেক টাকার ব্যাপার। বিয়ে করার সময় এই কথা মাথায় ছিল না যে এত বাচ্চা হওয়ার খরচ লাগবে। আমার কাছে টাকা নেই। তখন তো বিবেক কাজ করে নাই। বেশি কথা বলেন আপনি। সারা রাস্তা পকপক করে জ্বালিয়েছেন। আমার কানের চিকিৎসার জন্য উল্টা আমাকে টাকা দিন। এর মাঝে সামনে কালো মার্সিডিজ বেঞ্চ এসে থামলো। গাড়ি থেকে নেমে মোনাকে দেখেও না দেখার ভান করে ভেতরে প্রবেশ করলো মানুষটা। রিক্সাওয়ালাকে 10 টাকা বাড়িয়ে ধন্যবাদ দিল অপেক্ষা করানোর জন্য। এতে যে দেখা হয়ে গেল মানুষটার সাথে। যদিও উপরে দেখা হতো, কিন্তু শুরুটা তো তার মুখ দেখেই হলো। ছুট লাগলো অফিসের প্রবেশ দ্বারে। নাছরবান্দা মোনার কিছুক্ষণের জন্য সেদিন মন খারাপ হলেও নিশ্চিত হয়ে গিয়েছিল নিজের অনুভূতি কতটা শক্ত। বাবাকেও কথা দিয়েছে এমন কিছু ঘটাবে না যাতে করে তার অপমান হয়। দিন দিন মানুষটার প্রতি আকর্ষণ বেড়েই চলেছে। লিফটের কাছে এসেই হাঁপাতে লাগলো, সালাম দিল। সাথে একজন মার্সেন্টাইজার থাকাতে ভদ্রভঙ্গিতে সালাম নিয়ে অপেক্ষা করছে লিফট নামার। অকমরসাত মোনা সেই মার্সেন্টাইজারের দিকে তাকিয়ে বলল, মিস্টার
চুলবিহীন মানব। সেদিন না আপনি আমাকে কত কি বলেছেন, এটা নাকি এফডিসি নয় আরো কি কি যেন।